আমরা ক্লাস শুরু করি। কমপ্লেক্স অ্যানালিসিসের পিওয়াইকিউ। এটা ২০২৩ সেমিস্টার যারা জয়েন করেছিল, ২০২৪ পরীক্ষা দিয়েছে তাদের। আজকে একটুখানি কম পড়াবো, অ্যাকচুয়ালি আমার মাথাটা প্রচন্ডই যন্ত্রণা করছে। আজকে সকালবেলা সিএসআইআর এর ক্লাসটা একটু আগে আমাকে নিতে হলো। সকালবেলা অনেকে হচ্ছিল না হঠাৎ করে। তো সকালবেলা বলল রাত্রিবেলা নিতে। দেখ আজকে এবং আমার শরীরটাও ঠিক ভালো নেই। ঠান্ডা লেগে গেছে। তো আজকে আমরা একটু ক্লাস নেব, শুধুমাত্র আগের দিনের মতোই আমরা পিওয়াইকিউ এর একটা মানে এই ইয়ারটা কমপ্লিট করার চেষ্টা করব, যতটা হয়। চেষ্টা করব পুরোটাই যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ১-২ ঘন্টা লেগেই যাবে। যদি ততটা করতে পারি তাহলে আমি ততটাই করিয়ে দেব। পুরোটাই কমপ্লিট করিয়ে দেব। আদারওয়াইজ কিছুটা থেকে যেতে পারে। ঠিক আছে? তো আমাদের এখানে ১ম এ যে অঙ্কটা বলেছে কোয়েশ্চেন নাম্বার 1 এ, সেটা হচ্ছে ফাইন্ড ইন্টিগ্রেশন গামা 3z প্লাস 1 বাই জেড জেড মাইনাস টু তার হোল স্কোয়ার ডিজেড, এটা দেওয়া আছে একটা সিম্পল ইন্টিগ্রেশন, যেখানে গামার ব্যাপারে বলেছে, হোয়ার গামা হচ্ছে বেসিক্যালি আমাদের গামা ওয়ান এবং গামা টু ইজ আ কন্টোর অ্যাজ ফলোস। ছবি দেওয়া আছে, কন্টোর অ্যাজ ফলোস। কন্টোরটা কেমন দেখতে, খুব ভালোভাবে ছবিটা আঁকতে হবে। যে ফিগার এইট এটা হচ্ছে আমাদের গামা ওয়ান, এটা হচ্ছে আমাদের গামা টু, এখানে হচ্ছে 0, এইটা হচ্ছে আমাদের 1, আর এখানে হচ্ছে আমাদের 2 আছে। 2 টা এর মাঝখানে আছে। ঠিক আছে? এরকমভাবে আছে। অ্যারোটা এইদিকে, এইদিকে, এইদিকে। ঠিক আছে? তাহলে এভাবে কন্ট্রোলটা ঘুরছে। এইভাবে আসছে, এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল 1। এটা হচ্ছে আমাদের ইমাজিনারি Z, এটা হচ্ছে আমাদের রিয়েল Z। এইটা দেওয়া আছে। ঠিক আছে? এটা ৩ নম্বরের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। এর সাথে একটা সেকেন্ড পার্ট আছে যেটা খুবই সহজ। এর সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা আমরা লিখে নিই। 1b এর কোয়েশ্চেন বলছে let p of z be an arbitrary polynomial over complex plane C. Prove that যে p হচ্ছে complex to complex is an onto map। বলছে যে কোনো আরবিটারি পলিনোমিয়ালই বেসিক্যালি একটা onto map তৈরি করবে। এটা এটা একটা onto map হবে। যে কোনো আরবিটারি পলিনোমিয়াল কমপ্লেক্স একটা onto map হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ২ নম্বরের একটা প্রশ্ন। ঠিক আছে? তাহলে এখানে ৩, ২, ৫ কমপ্লিট হচ্ছে এটা। তো সলভ করা যাক। আচ্ছা, এখানে ১ম এ ইন্টিগ্রেশনটা কি করতে হবে? কন্ট্যুর বরাবর। ঠিক আছে? এটা রেসিডিউ দিয়ে করা যেতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু রেসিডিউ যেহেতু আ কশি ইন্টিগ্রাল ফর্মুলা কম্পারেটিভলি ইজি, আর রেসিডিউ আমাদের থিওরেম দেয়নি। ফলে আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন দিয়েই সলভ করব। রেসিডিউ কচি এর করতে ইন্টিগ্রালটাকে তো গামা ওয়ান আর গামা টু এ দুবার ইমপ্লাই করতে হবে, একবার জিরোর জন্য হুম, গামা ওয়ানে আর হুম। টুর জন্য গামা টু তে, ওইভাবে তো। একদম ওটাই। যেভাবে তোরা ইন্টিগ্রেশন করা শিখেছিস, যে ইন্টিগ্রেশনের নিচে dz বাই z মাইনাস আলফা রয়েছে, এবং সেখানে ধরো স্কোয়ার রয়েছে, এখানে একটা z রয়েছে। তাহলে z ইকুয়ালস টু 0 তে একটা সমস্যা আছে, z ইকুয়ালস টু আলফা তে একটা সমস্যা আছে। তাহলে যদি এখানে আমি একটা বড় কন্ট্যুর দেওয়া থাকে যেখানে 0 ও আছে এবং আলফাও আছে, তাহলে আমি দুটো ছোট, ছোট মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন বানিয়ে নেব। যেখানে একবার 0 আছে, একবার আলফা আছে। ফলে বাই z মাইনাস আলফা, এটা আমি নিয়ে নেব। যখন আমি এই কন্ট্যুরটাকে কনসিডার করছি, আর যখন আমি 0 র কন্ট্যুরটাকে কনসিডার করব, তখন আমি নিয়ে নেব হচ্ছে dz বাই, কারণ 0 র কন্ট্যুরে আর আলফা নেই। এই কন্ট্যুরটাতে, এই ফার্স্ট এর কন্ট্যুরটাতে কোনো আলফা নেই। ভেতরে কোনো আলফা পয়েন্ট নেই। তাই নিচে আমি z নিয়ে নেব। এইটাই হচ্ছে মেইন আইডিয়া এখানে, যেটা আমাদের জানতে হবে, যেটা আমরা কমপ্লেক্সের ক্লাসেও করিয়েছি। ঠিক আছে? একদম সেম আইডিয়া। দুটো সেকশনে সবসময় ভেঙে নিতে হবে। যদি এরকম থাকে কশি ইন্টিগ্রাল ফর্মুলার বক্তব্যটা এখানে তাই। যে আমার কাছে 0 একটা পোরশন আছে, তাহলে 0 এর জন্য একটা ছোট্ট কন্ট্যুর নিয়ে নেব, যার ভেতরে আলফা কোনোভাবেই আসবে না। আরেকটা আমি আলফার কন্ট্যুর নিয়ে নেবো, যার ভেতরে 0 কোনোভাবেই আসবে না। দিয়ে এইভাবে আমরা নিয়ে নিলাম। এরকম আলফা, ২ রকমের, অনেক রকমের কন্ট্যুর হতে পারে। আলফা, বিটা, গামা। এরকম রয়েছে, এখানে একটা স্কোয়ার, এটাতে কিউব, এটাতে ৫ রয়েছে। তাহলে আমি আলফা, বিটা, গামা ৩ টে পয়েন্ট, তো তার জন্য ৩ টে আলাদা, আলাদা কন্ট্যুর নিয়ে নেবো এবং এভাবে আমরা কাজ করব। ঠিক আছে? কন্ট্যুরের ভেতরে আমাদের কন্ট্যুর নিতে হবে। সলিউশন। তাহলে ১ম এ আমরা 3z প্লাস 1 বাই z মাইনাস 2 তার হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা কনসিডার করছি। ঠিক আছে? তাহলে এখন এটাকে আমি কিভাবে ভাঙতে পারি?
ঠিক আছে? এটা সবার আগে ভাঙাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে কন্ট্রোরে আমাদের এখানে 2 তে একটা সমস্যা আছে, 2 তে একটা সমস্যা আছে, 0 তে একটা সমস্যা আছে। ঠিক আছে? 3z+1 এ কোনো সমস্যা নেই। তাহলে কি করে করা যায় এখানে? আমরা এখানে দুটো সেকশন নিয়ে নিতে পারি। একটা সেকশন হচ্ছে এইটা, আরেকটা সেকশন হচ্ছে এইটা। যার মধ্যে 0 আছে, যার মধ্যে 1 আছে। এর বাইরে কোনো কিছু সমস্যা নেই। 0 টার পোরশনটাতে আমরা নিয়ে নিতে পারি হচ্ছে যে 3z প্লাস 1 বাই z মাইনাস 2 তার স্কোয়ার বাই z। এইটা একটা কন্ট্রোল হয়ে গেল। আরেকটা কন্ট্রোল হয়ে গেল তোমাদের 3z প্লাস 1 বাই z z মাইনাস 2 তার হোল স্কোয়ার। এইটা একটা কন্ট্রোল হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই দুটো সেকশন আমরা পেয়ে যাচ্ছি। দুটো সেকশনকে আমরা সলভ করব। কি পাওয়া যায়? 2 পাই i কি হবে বলো? আ এ রাহুল বল। ইন্টিগ্রেশনটা করলে কি করে আসবে? 2 পাই i ইনটু টু কি পাই লিখবো? আই ইন্টু এফ আলফা, এখানে তো এফ টা জিরো, তাহলে তাহলে f of 0 জিরো। প্লাস আর এইটাই ওই এন, মানে এন টার্মের জন্য লাগাতে হবে। তাহলে টু পাই আই বাই এন ফ্যাক্টোরিয়াল, মানে এখানে হচ্ছে টু, এখানে 2 মানে তাই হচ্ছে না? 1 প্লাস ওয়ান 1 প্লাস দ্যাট ইজ ওয়ান, এখানে ওয়ান মানে নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওরা ও বসে আসবে এফ টু দি পাওয়ার ওয়ান আলফা, মানে ওই এফ আলফাটাই। f টু দি পাওয়ার 1 আলফা মানে কি ফার্স্ট ডেরিভেটিভ? হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভটা। তাহলে f ড্যাশ অফ 2 তাই তো? মাল এখানে এখানে কি হলো এইটা জিনিসটা একবার রিয়েলাইজ করো। এখানে 2 মানে হচ্ছে 1 প্লাস 1 ছিল। তাহলে এখানে আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের কোন ক্লাসে করেছিলাম আমার তো নিজেরও মনে পড়ছে না। আহ, একবার চট করে দেখিয়ে দিতে পারলে আমার একটুখানি শান্তি আসে। কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আমরা দুটো কষি ইন্টিগ্রাল ফর্মুলা দুটো করেছিলাম। এইখানে এখানে এখানে থাকবে। যেই কষি ইন্টিগ্রাল ফর্মুলাতে একটা আছে ইন্টিগ্রেশনের জন্য মানে একটা ডেরিভেটিভের জন্য আর একটা জেনারেল। দেখো ডেরিভেটিভের জন্য আর জেনারেলের ইন জেনারেল এইটা ডেরিভেটিভ নিয়ে যে তোমার এখানে n প্লাস ওয়ান যদি থাকে তাহলে তুমি এখানে লিখবে 2 পাই আইটা দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারো, n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেবে। তাহলে n প্লাস ওয়ান, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবে 2 পাই আই এবং ফার্স্ট ডেরিভেটিভ এখানে n থাকলে n করবে, 1 ছিল 1 করলাম। ঠিক আছে? এইটুকুনি কাজ আমাদের এখানে করতে হবে। এইখানে এইটুকুনি কাজ আমরা করেছি। ওকে? এখানে একটা ছিল 1 তাই 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম, 1 ডেরিভেটিভ করলাম। তাহলে 2 পাই আই এবং z 0 বসালে কত হবে? 1/4 তাই তো? 0 বসালে হবে 1/4 প্লাস 2 পাই আই 1 ফ্যাক্টোরিয়াল চলে গেল ডেরিভেটিভ 3z প্লাস 1। তো 3z প্লাস 1 এর ডেরিভেটিভ করা 3z প্লাস 1/z, এটা বেসিক্যালি হবে 3 প্লাস 1/z, ডেরিভেটিভ করলে মাইনাস 1/z স্কোয়ার। ঠিক আছে? তাহলে মাইনাস 1/z স্কোয়ার মানে মাইনাস 1/4 তাই তো নাকি? তাহলে এটা আলটিমেটলি 0 আসছে। কোনো অসুবিধা নেই। ওকে? ঠিক আছে? দেখো ঠিক লিখেছি তো? এইটার ডেরিভেটিভ করতে হবে তাহলে 3z প্লাস 1/z মানে কি? 3 প্লাস 1/z ডেরিভেটিভ করলে কি হবে? 3টা 0 হয়ে গেল, 1/z এর ডেরিভেটিভ মাইনাস 1/z স্কোয়ার। এবার তাতে 2 বসিয়ে দাও। তাহলে 2 বসালে মাইনাস 1/2 স্কোয়ার তার মানে 0, 2 পাই আই বাই 1/4 তাহলেও 0 হলো। ঠিক আছে? দুটো সেকশনে করলাম। ঠিক আছে সবাই? দেখো কশি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করেছি ডেরিভেটিভের জন্য। ঠিক আছে? আর প্রথমে আমরা কি করেছি? প্রথমে আইডিয়াটা কি? প্রথমে আমাদের ভেতরে যে পোরশনটা রয়েছে সেই পোরশনটাকে দুটো অংশে ভেঙে দেবে, C1 এবং C2। C1 রিজিয়নটা কত এটা তোমাদের দেওয়া ছিল ফিগার 8। C1টা হচ্ছে এটা, একটা ছোট্ট করে ছবি এঁকে দেবে, কেউ আর কোনো অবজেকশন দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের C2। C1 আর C2 যেখানে C1 এ 0 আছে। তাহলে আমরা বাকি পোরশনটা এবার 0 এর যে পোরশন সেখানে কোনোভাবে 2 থাকবে না। কারণ আমি খুব ছোট্ট বল নিয়েছি, 2 আসার প্রশ্ন নেই। তাহলে আমরা এইটাকে এড করে নিলাম একসাথে। এটা আর কোনো সমস্যা তৈরি করছে না। এটাকে একসাথে করে নাও। নিচে শুধুমাত্র 0 এর পোরশনটা রেখে দাও। ঠিক আছে? আবার 2 এর পোরশনে যেখানে সেখানে 0 আসছে না। কোনো সমস্যা নেই। তাহলে এই পোরশনটাকে এড করে নাও। শুধুমাত্র এইটুকুনি পোরশন রেখে দাও।
তাহলেই তোমার আগের দিনে এরকম ভাবে সেম একটা ইন্টিগ্রেশন করেছিলাম, আজকেও আমরা সেম একটা ইন্টিগ্রেশন করলাম। কত সহজ একটা ইন্টিগ্রেশন, 3 নম্বর দিয়ে রেখেছে, এত জটিল গ্রাফ এঁকে রেখেছে, ফিগার 8 লোকজন দেখেই বলবে পারবো না, কিন্তু আলটিমেটলি কিচ্ছু নেই। রেসিডিউ দিয়েও করা যেত, কিন্তু রেসিডিউ সিলেবাসে নেই, রেসিডিউতে বরঞ্চ একটু কঠিন হয়ে যাবে, দরকারই ছিল না, আমরা এখান থেকে ডিরেক্টলি করতে পারবো। ঠিক আছে, ওকে। এখানে একটা জিনিস তোমরা পড়ে নেবে, আমি বোধহয় ক্লাসে করেছি, ওয়াইন্ডিং নাম্বারের কথাটা আমি লিখিয়েছিলাম ক্লাসে, হ্যাঁ আমি ক্লাসে করিয়েছি। ওয়াইন্ডিং নাম্বার হলে আমি একটা কথা বলেছিলাম, ওয়াইন্ডিং নাম্বার হলে এখানে যতবার ঘুরছে এটা দিয়ে গুণ হয়ে যায়, তাই না? ইন্টিগ্রেশন অফ সামথিং দেওয়া আছে, এটা 2 পাই আই এফ অফ জেড তোমরা লিখছো, এফ এন যা ইচ্ছা লেখো, সাথে একটা গুণ হবে কে, ন্যাচারাল নাম্বার। কারণ দেখো, ধরো তোমার কাছে দেওয়া আছে এইটা সার্কেল, এটা দেওয়া আছে, কিন্তু বলছে এটা 0 থেকে 2 পাই হওয়া উচিত, তো এটা 0 থেকে 2 পাই হওয়া উচিত সার্কেল, এখানে 0 থেকে 4 পাই দিয়েছে, তার মানে কি, তার মানে তুমি দুবার দুবার ঘুরছে। ঘুরেছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, দুবার ঘুরেছে, দুবার ঘোরা মানে এখানে 2 গুণ হবে একটা, এটাকে আমরা বলি ওয়াইন্ডিং নাম্বার। এই চালাকিটা কিন্তু পরীক্ষার হলে করে, ঠিক আছে, এই চালাকিটা পরীক্ষার হলে করে, ফলে ওয়াইন্ডিং নাম্বার দিয়ে জিনিসপত্র আছে, সেটাকে একটু চট করে দেখে নিতে হবে। ঠিক আছে, ওয়াইন্ডিং নাম্বারের কনসেপ্টটা কি, ওকে। এখানে দেখো, এখানে আমি ওয়াইন্ডিং নাম্বার লিখে দিয়েছিলাম, এখানে ওয়াইন্ডিং নাম্বার যেটা গুণ হয় এটা এখানে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইটা দিয়ে অঙ্ক দেয়, এবং সিএসআইআর এই অঙ্কটা দিয়ে খুব মাথা খারাপ করে দেয়। ওয়াইন্ডিং নাম্বার লোকজন ভুল করে আসে, গুণটা করে না, এবং আলটিমেটলি নাম্বারটা পায় না। এটা দেখতে সার্কেলের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সার্কেল নয়, এটা দুবার ঘুরছে, সার্কেল দুবার ঘোরে না। সার্কেলের মতো দেখতেই মানে যে সার্কেল হবে তা নয়, মানুষের মতো দেখতে হলেই যে সে মানুষ হবে তা ব্যাপার নয়, এরকম ব্যাপার। ঠিক আছে, অমানুষও হতে পারে। তো এটা এখানে সেটাই বলতে যাওয়া হয়েছে, ফলে এটা খেয়াল রাখতে হবে, ইন্টিগ্রেশন ওরিয়েন্টেড যা যা আছে একটু দেখে নিতে হবে, বিশেষ করে আমি যেটা এখন বললাম ওইটুকুনি শুধু দেখতে পারলেই হবে, তাহলে এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। কশি ইন্টিগ্রাল ফর্মুলা, কশি ইন্টিগ্রাল ফর্মুলা ডেরিভেটিভের জন্য এমএল থিওরেম, ঠিক আছে, ঠিক আছে, কশি গডসর থিওরেম, কশি ইন্টিগ্রেশন ভেতরে অ্যানালিটিক ফাংশন 0 হয় এইটা, কিন্তু অ্যানালিটিক ফাংশন 0 হলেই যে ইন্টিগ্রেশনটা ভেতরে মানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি 0 হয় তার মানে ভেতরে অ্যানালিটিক ফাংশন আছে তা নয়, দেখো তুমি, এর জন্য কশিস থিওরেম কনভার্স হোল্ড হয় না, সব পড়ানো আছে, এইটার ভেতরে যদি অ্যানালিটিক ফাংশন হয় তাহলে এটা 0 হয়, কিন্তু 0 হওয়া মানে ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হওয়া মানেই যেটা অ্যানালিটিক হবে তা নয়, মোরেরাস থিওরেম অ্যাপ্লাই হতে হবে, কনভার্স মোডেরাস থিওরেম, এখানেই একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে যাচ্ছ। এটা আলটিমেটলি অ্যানালিটিক নয়, কিন্তু গোটা রিজিয়নে 2 আছে 0 আছে, 0 পুট করলে এটা আনডিফাইন্ড হবে, 2 পুট করলেও আনডিফাইন্ড হবে, অ্যানালিটিক নয়, কিন্তু তা সত্ত্বেও ইন্টিগ্রেশন 0, মোডেরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, কি আছে এগুলো সব পড়বে, এই যে কথাগুলো আমি বলছি এগুলো আছে, এই যে নামগুলো আমি বললাম এটা সিলেবাসের মধ্যে পড়ছে, এইগুলো একটুখানি চোখ বোলাবে তবে তুমি পারবে, শুধুমাত্র পিওয়াই কিউ পড়লে হবে না, পিওয়াই কিউ এর সাথে রিলেটেড জিনিসগুলোকে পড়তে হবে, তবে তোমার সিলেবাসটা ঠিকমতো কমপ্লিট হবে, তোমার পিওয়াই কিউ আলটিমেটলি তোমাকে হেল্প করবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে একটা পলিনোমিয়াল দেওয়া রয়েছে, এই পলিনোমিয়ালটা সি টু সি, আরবিটারি পলিনোমিয়াল, যে কোনো পলিনোমিয়ালই কমপ্লেক্স প্লেনে সি টু সি হয়, সেটা রিয়েল প্লেনেও তাই হয়, পলিনোমিয়ালের ডোমেন পুরো হয়, সমস্ত পুরো জায়গাটাই পলিনোমিয়ালের ডোমেন, পলিনোমিয়ালের কোনো অসুবিধা থাকে না, তাহলে সেটা একটা অন টু ফাংশন, পলিনোমিয়াল বিষয়টা একটা অন টু ফাংশন, এটাই হচ্ছে এখানের গল্প, এটাকে কি করে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে, কি করে হ্যান্ডেল করা যায়, এনি আইডিয়া, এখানে কিছু আইডিয়া করা যাবে, 2 নম্বরের কোশ্চেন, খুব সহজ, কিচ্ছু নেই, 2 নাম্বার, সামান্য 2 নম্বরের প্রশ্ন। এটা কি লরেন্স সিরিজ এক্সপেনশন দিয়ে কিছু করতে হবে? লরেন্স, লরেন্স অ্যাকচুয়ালি করা যাবে, লরেন্স সিরিজটা করা অসম্ভব নয়, কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে লরেন্স সিরিজ এক্সপ্যানশনটা হচ্ছে অ্যানালিটিক ফাংশনের স্ট্যান্ডার্ড এক্সপ্যানশন, যে কোনো অ্যানালিটিক ফাংশনকেই পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন দেওয়া যায়, পাওয়ার সিরিজ বেসিক্যালি একটা পলিনোমিয়াল অফ ইনফাইনাইট ডিগ্রি, তাই তো, এটাই তো একটা পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ নাথিং বাট আ পলিনোমিয়াল অফ ইনফাইনাইট ডিগ্রি, হ্যাঁ। ঠিক আছে। এবার লরেন্স সিরিজও সেটাই বলতে চাইছে, কিন্তু অনেকগুলো ভাগ আছে, যে হ্যাঁ এর জন্য পোল আছে নাকি পোল নেই, ফলে অতটা জরুরির কোনো প্রয়োজন নেই, অত জটিলে যেতে হবে না, কারণ ওখানে তোকে অনেকগুলো বিস্তারিত আলোচনা করতে হবে, এখানে শুধু অন্টু দেখাতে বলেছে, তাহলে অন্টু দেখানোর জন্য এটা আগের দিনও আমরা করি, যদি আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা লাগাই, আগের দিনও এরকমই অঙ্ক হয়েছে, সেম আইডিয়া,
ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, দেখ তুই আমি যে অঙ্কটা করি, ঠিক আছে, তাহলেই তোর মনে হবে যে কেন আগের দিনের অঙ্কটা সেমই ছিল। দেখ সলিউশন, আমি বলছি লেট পি জেড, একদম মিলিয়ে দেখবি সেম একটা অঙ্ক আগের দিন ছিল, শুধু মিলিয়ে যাবে। এ জিরো এ এন পরপর 2 বছর এসেছে, এটা পলিনোমিয়াল। এবার আমি বলছি ফিক্স, আমি ফিক্স করছি একটা নাম্বার, যে ফিক্স এনি ওমেগা বিলংস টু দ্য কমপ্লেক্স নাম্বার, ফিক্স করে দিলাম। কিউজেড একটা পলিনোমিয়াল নিলাম যেটা হচ্ছে পিজেড মাইনাস ডাব্লু, দেখ তো মনে পড়ছে এটা চেনা চেনা, বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম, বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ, হ্যাঁ, এইরকম একটা অঙ্ক আগের দিন ছিল। এটাই বোধহয় ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, হ্যাঁ অ্যাটলিস্ট 1 0, হয়তো অন্য নামে ছিল, 1 0 বিলংস টু সি। যেহেতু এটা একটা পলিনোমিয়াল, তাহলে বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে কমপ্লেক্স একটা জিরো থাকবেই, তাহলে জিরোটা কি, তাহলে পি অফ জিরো জেড জিরো জেড, এটা জিরো হওয়া মানে কি পি অফ জেড ওমেগার সাথে সমান হবে, ঠিক। তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি, সিন্স ওমেগা ইজ আরবিটারি, তাহলে আমি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিলে আমি সেটাকে অ্যাটেন্ড করতে পারছি, পি ইজ অন টু, পি ইজ অন টু। একদম শুরুতে ছিল, সেকেন্ড কোশ্চেনে। এইটা পি অফ সি মানে সি টু সি, সেটাও মানে তো অন টুই হয় না, ডোমেন পুরো নিচ্ছে কোডোমেন পুরো দিচ্ছে, অন টুই। সেম অঙ্ক, একদম সেম জিনিস আগের দিনই দিয়েছিল, পরপর 2বার এসেছে পরীক্ষায়, পরপর 2টো ইয়ার, একই আইডিয়া, আমি সেটা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে অন টু বলে দিয়েছে, ওখানে বলছে পি অফ সি সি হয়, একই কথা, অন টু সেই একই আইডিয়া। আমি কিউ অফ জেড কে পি অফ জেড মানে ডাব্লু ধরেছিলাম, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছি এর রুট থাকবেই কমপ্লেক্স প্লেনে, তাহলে রুট থাকলে পুট করলে জিরো হবে, তাহলে পুট করে দিচ্ছি, তাহলে এটা সমান জিরো হয়ে যাচ্ছে, তাহলে পি অফ জেড জিরো সমান ডাব্লু হয়ে ওমেগা হয়ে যাচ্ছে, তাহলে একটা পয়েন্ট পেলাম, তাহলে ডাব্লু যে কোনো একটা নাম্বার, তার জন্য আমি একটা ডোমেন থেকে একটা পয়েন্ট পাচ্ছি যার ইমেজ হচ্ছে ডাব্লু, তার মানে কি ডাব্লু আরবিটারি একটা নাম্বার, তার জন্য আমি সবসময় যে কোনো আরবিটারি নাম্বারের জন্য সবসময় ডোমেন থেকে একটা এলিমেন্ট পাচ্ছি যার ইমেজটা ডাব্লু হচ্ছে, তার মানে পি হচ্ছে কি অন টু, সিম্পল হিসাব, সিম্পল হিসাব, সহজ সহজ কোশ্চেন, 2 নাম্বারের কোশ্চেন, এটা শেষ হয়ে গেল, 5 নাম্বার সস্তায় পাওয়া যাচ্ছে। এবার এখানেও শেষ হচ্ছে না, আরো সহজ কোশ্চেন দিচ্ছে, বলছে 2 এর এ, বলছে prove that a non-constant entire function is unbounded। কোনো প্রমাণ এটা, বলছে নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন ইজ আনবাউন্ড, স্বাভাবিক ব্যাপার, একটা বাউন্ডের এন্টায়ার ফাংশন কনস্ট্যান্ট হয়, এটা লিওভিএস থিওরেমটাই প্রুফ করতে দিয়েছে, এ বাউন্ডেড এন্টায়ার ফাংশন ইজ কনস্ট্যান্ট, এটাই তো সবাই জানিস তো, বাউন্ডেড এন্টায়ার ফাংশন কনস্ট্যান্ট হয়, ই প্লাস বি ইকুয়ালস টু সি, এ প্লাস বি ইকুয়ালস টু সি, অ্যানালিটিক ফাংশন বাউন্ডেড, কেমন অ্যানালিটিক ফাংশন, হোল সিতে, তার মানে এন্টায়ার ফাংশন, একই কথা, এটা লিওভিএস থিওরেমের প্রুফটাই, এ নন কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন আনবাউন্ডেড, তাহলে আমি তুই যদি দেখিয়ে দিস যে কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন ইজ অলওয়েজ বাউন্ডেড, তুই যদি এখানে দেখাতে পারিস, ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট, শুধু এইটুকুনি লাইন আমি লিখে দিচ্ছি, লিওভিএস থিওরেম প্রুফ করে দেওয়া আছে বইতে, যে কোনো জায়গায় নোটে সব জায়গায় পেয়ে যাবে, ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট, বিএসসির বইতেও পেয়ে যাবে, কারণ বিএসসি তো লিওভিএস থিওরেম ছিল, এখন তো বিএসসি তে কমপ্লেক্স তো ম্যান্ডেটরি, মানে মেন সাবজেক্ট, নিতেই হয়, ইট ইজ সাফিসিয়েন্ট টু শো দ্যাট every constant entire function, every bounded entire function, sorry, every bounded entire function is constant, ঠিক আছে। কনসা পজিটিভ তোকে এখানে কি ধরতে হবে, এখানে বলছে প্রুফ দ্যাট এ কনস্ট্যান্ট এন্টায়ার ফাংশন ইজ আনবাউন্ডেড, তাই না, তাদের কনসা পজিটিভলি এভাবেও লিখতে পারিস, কনসা পজিটিভলি, আচ্ছা
লেট আস অ্যাজিউম, এভাবে লিখতে, এই তো এই ভাষাটা তোরা চিনিস। লেট আস অ্যাজিউম দ্যাট দ্য এন্টায়ার ফাংশন ইজ বাউন্ডেড। ঠিক আছে, দেন কি হবে, এবার থেকে কি প্রমাণ করতে হবে, লিওভিএস থিওরেম, তাই না? লিওভিএস থিওরেম, এটাই তোকে প্রমাণ করতে হবে। এন্টায়ার ফাংশন, বাউন্ডেড এন্টায়ার ফাংশন কি হয়, কনস্ট্যান্ট হয়। তো কে বলছে, লিওভিএস থিওরেম বলছে। তা তুই লিওভিএস থিওরেম প্রুফ করবি, ব্যাস। লিওভিএস থিওরেম কি বলবে, কনস্ট্যান্ট হয়। কন্ট্রাডিকশন, আমাদের এখানে কি দেওয়া আছে, নন কনস্ট্যান্ট, প্রুফ শেষ। তোকে লিওভিএস থিওরেম প্রুফ করে দিয়েছে, শুধু ঘুরিয়ে লিখেছে। তোকে লিওভিএস থিওরেম প্রুফ করতে দিয়েছে, কিন্তু শুধু ঘুরিয়ে লিখেছে। ঠিক আছে, পারবি তো এটা করতে নাকি? এই যে আমি হোমওয়ার্ক দিয়ে করতে পারবি তো, বই খুঁজে নোট খুঁজে? এটা তো নোট খোঁজাই যাবে, এটা বিএসসির নোটেও আছে, লিওভিএস থিওরেমের প্রমাণ। ঠিক আছে, সেটাই করে দিয়েছে, এটা 3 নম্বর দিয়েছে। তোকে লিওভিএস থিওরেম প্রমাণ করতে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি, শুধু একটু ঘুরিয়ে লিখেছে, এবার লোকজন বলছে জানি না। কি করে হবে, তোকে লিওভিএস থিওরেম প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, তুই আগের দিন আমাকে রাহুল একটা বই দেখাচ্ছিলি না, যেখানে অনেকগুলো প্রমাণ রয়েছে, কি যেন বইটার নাম বেশ? বিএস ত্যাগীর। হ্যাঁ, ওই ত্যাগীর বই, যদি লিওভিএস থিওরেমের প্রুফটা থাকে, তাহলে তুই ছবি তুলে পাঠিয়ে দিতে পারবি গ্রুপে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। হয়ে গেল, ঝামেলা শেষ। এবার যদি যারা যদি নোট খুঁজে না পায়, তাহলে সে ওইটাই যে ছবি পাঠিয়ে দেবে, দেখে নেবে, খতম হয়ে গেল। এইটুকুনি পোর্শন, এইটুকুনি করতে দিয়েছে এখানে। নেক্সট, এখানে এটা 3 নম্বরের কোশ্চেন চলে গেল, 2 নম্বর। এটা লিওভিএস থিওরেম প্রমাণ করে দিয়ে 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে, লেট এফ বি অ্যান এন্টায়ার ফাংশন। এবার যেহেতু এইটা প্রথমেই লিওভিএস দিয়েছে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, সেকেন্ড কোশ্চেনটাও লিওভিএ ওরিয়েন্টেডই হবে। 2 এর এ বি একটা সেকশন থেকে, বি অ্যান এন্টায়ার ফাংশন সাচ দ্যাট, এটা একটা এন্টায়ার ফাংশন, বলছে রিয়েল পার্ট অফ এফ অফ জেড। এইটা লিওভিএস থিওরেমের করোলারি। এটা যে কোনো রিয়েল পার্ট আমি লিখুনি লিখিয়ে দেবো, ফর অল জেড বিলংস টু সি, দেন এফ ইজ কনস্ট্যান্ট, এফ ইজ কনস্ট্যান্ট। এটা 2 নম্বর। একটা জিনিস সবসময় মনে রাখবি, দিয়ে আমি প্রুফটা করাচ্ছি, রিয়েল পার্ট এফ অফ জেড যদি বাউন্ডেড হয় বা কনস্ট্যান্ট হয়, ইমাজিনারি পার্ট অফ এফ অফ জেড যদি বাউন্ডেড হয় কনস্ট্যান্ট, আর্গুমেন্ট অফ এফ অফ জেড যদি কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, ঠিক আছে, যদি ফাংশনটা ধর এফ অফ জেড কে আমরা লিখছি হচ্ছে ইউ প্লাস আয়োটা ভি, ইউ প্লাস ভি যদি কোনো একটা নাম্বারের থেকে ছোট বা বড় হয়, বা এটা হলো, মানে এটা কোনো একটা কার্ভের ওপরে আছে, ইউ প্লাস ভি সি এর থেকে বড়, বা ইউ প্লাস ভি ইকুয়ালস টু 2, তার মানে কি, এটা সার্কেলে, এটা একটা লাইনের ওপরে রয়েছে, শুধুমাত্র লাইনে রয়েছে, তাহলেও কিন্তু কনস্ট্যান্ট, কারণ বাউন্ডেড হয়ে গেল লাইনের মধ্যে, শুধু লাইনের মধ্যেই থাকছে, শুধু লাইনের ভেতরে থাকছে। কিন্তু ইউ এন্ড ভি কোথায় থাকতে হবে, গোটা কমপ্লেক্স প্লেন, সেটা শুধুমাত্র লাইনে থাকছে, কি করে সম্ভব, থাকতে পারে না, একমাত্র কনস্ট্যান্ট না হলে পারে না। ঠিক আছে, ফলে সেই ক্ষেত্রেও দেন এফ ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, বাউন্ডেড কনস্ট্যান্ট আর্গুমেন্ট, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট এফ অফ জেড কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট হয়। এরকম যে কোনো কন্ডিশন তুই যদি এফ এর কোনো পার্টে পুট করে দেওয়া হয়, যদি এরকম কোনো কন্ডিশন তুই দেখতে পাস, এগুলোর বাইরেও যদি কোনো কন্ডিশন কেউ বানিয়ে দেয়, যেখানে কোনো একটা পার্টকে বাউন্ডেড করে দেওয়া হচ্ছে, যে গোটা ফাংশনটা রয়েছে, তার একটা কোনো একটা জায়গাকে আটকে দিল। আরে কি করে হবে, আটকে দিলে তো সে আর যেতে পারছে না, না, সে পুরো কমপ্লেক্স প্লেন চ্যালেঞ্জ করতে পারছে না। ধর আমি বলছি যে তোর কাছে রয়েছে 2, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এবার ওয়াই যা ইচ্ছা হতে পারে, কিন্তু তুই ভালো করে বোঝ, 2টা ফিক্সড হয়ে গেল, মানে ওয়াই যাই হবে এই লাইনের মধ্যে হবে, তাহলে ওয়াই আটকে গেল বেসিক্যালি। এবার ওয়াই যা ইচ্ছা হতে পারবে না, আর এখানে এই নাম্বারগুলো বাদ পড়ে যাবে, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। যদি এরকম কোন একটা ফাংশন থাকে যার একটা ভ্যালু হচ্ছে রিয়েল পার্টটা 2 আর ইমাজিনারি পার্টটা আরবিটারি, সেটা এরকম ফাংশন এক্সিস্টই করে না, সেটা কনস্ট্যান্ট ফাংশন ছাড়া কিছু নয়, থাকবে না, কন্ডিশন এসে গেল তো, গোটা ফাংশনটাকে, গোটা জায়গাটা কেন হতে হবে, সে আটকে পড়েছে, এই কোন কন্ডিশন যেটাতে আটকে পড়েছে, সেটাই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে।
ওকে, তাহলে আমরা কোশ্চেনটাতে যাচ্ছি, সলিউশন। তাহলে আমরা এখানে দেখলাম লিও ভিএস থিওরেম। তাহলে লিও ভিএস থিওরেম করবি, প্রুফ করবি। ওর যদি কোনো ওর সাথে লিঙ্কড কিছু থিওরেম আছে তুই দেখতে পাবি। ঠিক আছে, লিও ভিএস থিওরেমের সাথে লিঙ্কড। থিওরেমটা পাঠিয়েছে, একবার দেখে নেবেন ওইটাই কিনা। ফাংশন is analytic for all finite values of z। হ্যাঁ ঠিক আছে, এটাই। এখানে এই অল ফাইনাইট ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে একটু বাড়াবাড়ি করে দিয়েছে। একটা ফাংশন হুইচ ইজ এন্টায়ার, অল ফাইনাইট ভ্যালু মানে এটা হচ্ছে এন্টায়ার। ঠিক আছে, অল ফাইনাইট ভ্যালুস মানে হচ্ছে এন্টায়ার। এটাতে সবটাই ঠিক আছে, শুধু থিওরেমটাতে একটুখানি স্পেসিফিকলি বলে দিয়েছে, মানে ডিটেলে। তো শুধু খেয়াল রাখতে হবে ওই অল ফাইনাইট ভ্যালুস মানে হচ্ছে এন্টায়ারের কথা বলা হচ্ছে। এন্টায়ার বাউন্ডেড মানে কনস্ট্যান্ট। তোরা শুধু মনে রাখবি এন্টায়ার বাউন্ডেড, আর কিছু মনে রাখবি না। অল ফাইনাইট ভ্যালুস দরকার নেই। ওকে, সলিউশন। তাহলে লিও ভিএস থিওরেম, লিও ভিএস থিওরেমের সাথে দেখবি পিকার্ড থিওরেম পেয়ে যাবি। লিঙ্কড অনেকটা, দেখবি স্টেটমেন্ট অনেকটা সমান, অনেকটা সেম। যে দুটো একটা পয়েন্টকে কোনো পিকার্ড থিওরেম কি বলছে, যে যদি কোনো একটা পলিনোমিয়া, যদি এটা কোনো একটা অ্যানালিটিক ফাংশন মোর দ্যান ওয়ান পয়েন্ট ছেড়ে দেয়, এন্টায়ার ফাংশন, একটা এন্টায়ার ফাংশন আছে, ঠিক আছে, সে পুরো কমপ্লেক্স প্লেনকেই অ্যাটেন্ড করে নেবে। আর নাহলে কমপ্লেক্স প্লেন থেকে একটা পয়েন্ট বাদ দিতে পারবে, যেমন ই টু দি পাওয়ার জেড, এটা এন্টায়ার ফাংশন কিন্তু এটা জিরোকে অ্যাটেন্ড করে না। ই টু দি পাওয়ার জেড ক্যান নট বি জিরো, কখনোই হতে পারে না। ফলে নয়তো গোটা কমপ্লেক্স প্লেনেরই ভ্যালু দেবে, সমস্ত ভ্যালু, যেমন সাইন জেড এন্টায়ার ফাংশন গোটা কমপ্লেক্স প্লেনের ভ্যালু দেয়। সাইন এক্স নয় কিন্তু, রিয়েল সাইন এক্স আর কমপ্লেক্স সাইন জেড, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটা একটা আনবাউন্ডেড ফাংশন, খেয়াল রাখবি। সাইন জেড আনবাউন্ডেড, সাইন এক্স বাউন্ডেড, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, কমপ্লেক্স সাইন জেড আর সাইন এক্স এক নয়। ফলে এন্টায়ার ফাংশন পুরো অ্যাটেন্ড করবে, আর না হলে একটা পয়েন্ট বাদ দিয়ে অ্যাটেন্ড করবে। এটাকে আমরা বলি পিকার্ডস থিওরেম। ঠিক আছে, এটা এটা কিন্তু একদম, যদি 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 কোনো একটা এন্টায়ার ফাংশন অমিট মোর দ্যান ওয়ান পয়েন্ট, অমিট মোর দ্যান, যদি একটার বেশি পয়েন্ট ছেড়ে দেয়, যদি সে কমপ্লেক্স নাম্বার আলফা বিটাকেও ছেড়ে দিল, তাহলে সে কনস্ট্যান্ট, সে সমস্ত পয়েন্টকে ছেড়ে দেবে, সে একখানাই পয়েন্ট নেবে, সে কনস্ট্যান্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি একটা এন্টায়ার ফাংশন দুটো পয়েন্টকে ছেড়ে দেয়, একের বেশি পয়েন্টকে ছেড়ে দেয়, সবাইকে ছেড়ে দেবে, সে শুধু একটাই পয়েন্ট নেবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম। এটাকে আমরা বলি পিকার্ডস থিওরেম। এটা নামগুলো সব লিখে রাখো। ঠিক আছে, নামগুলো লিখে রাখো, এগুলো তুমি লিও ভিএস থিওরেমের সাথে পাবে। ঠিক আছে, লিও ভিএস সাথে পাবে, একই সাথে লিঙ্কড আছে এগুলো। ঠিক আছে, মানে এই রিলেটেড জিনিসগুলো করবে। লিও ভিএস থিওরেমে প্রচুর অঙ্ক দেখতে পাবে ছোট ছোট, সেগুলো করবে। তবেই অ্যাকচুয়ালি কিন্তু সিলেবাসটা কভার হবে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আমাদের এখানে বলেছে, আমরা ডিফাইন করে নিচ্ছি সলিউশন। রিয়েল পার্ট অফ জেড কে 2024 থেকে ছোট বলেছে। তাহলে আমরা ডিফাইন করছি যে রিয়েল, এভাবে সেম সেম সিএসআইআর নেটেও ডিটো এরকমই অঙ্ক আসে, ডিটো আসে। এটা ডিফাইন করছি জি অফ জেড ই টু দি পাওয়ার এফ অফ জেড। আমি ডিফাইন করলাম জি অফ জেড কে নিয়ে নিলাম ই টু দি পাওয়ার এফ অফ জেড। তাহলে জি অফ জেড, আগের দিনও ঠিক এরকমই এক্সপোনেনশিয়াল ধরে একটা একরকমের অঙ্ক করেছিলাম। অঙ্কের অ্যাপ্রোচ গুলো কিন্তু আলাদা আলাদা অঙ্ক, কিন্তু অ্যাপ্রোচ সেম। আগের দিনও আমরা এরকম করেছি, ই টু দি পাওয়ার জেড ধরে অঙ্ক করেছি, ই টু দি পাওয়ার এফ অফ জেড ধরে। মাইনাস না প্লাস নিয়ে কিছু একটা করেছিলাম, এতে আমাদের সে প্রথম দিকে মিলছিল না উত্তরটা, তার জন্য। একদম সেরকমই করছি। তাহলে ই টু দি পাওয়ার, যখনই তুমি মডিউলাস লাগিয়ে দিলে, ওপরের পার্টটা রিয়েল হয়ে গেল। হ্যাঁ, মডিউলাস কে ওই ই টু দি পাওয়ার ইমাজিনারি জেড এর থেকে ছোট দেখাতে বলছিল ওইটা। হ্যাঁ, একদমই তাই। এবার এটা এটা ই টু দি পাওয়ার 2024 চেয়ে ছোট।
কারণ রিয়েল পার্ট অফ এফ অফ জেড 2024 এসে ছোট, তাহলে ই টু দি পাওয়ার রিয়েল পার্ট অফ এফ অফ জেড ই টু দি পাওয়ার 2024 এসে ছোট। তাহলে যেখান থেকে আমরা কি বললাম, জি ইজ বাউন্ডেড অ্যান্ড এন্টায়ার, কারণ ই টু দি পাওয়ার জেড ইজ অলওয়েজ এন্টায়ার, তাই না? ই টু দি ই পাওয়ারে একটা ভ্যারিয়েবল আছে এন্টায়ার সবসময়তেই, তাহলে জি অফ জেড ও এন্টায়ার কিন্তু বাউন্ডেড হয়ে গেল। তাহলে এন্টায়ার বাউন্ডেড মানে কি? কনস্ট্যান্ট। লিও ভিএস থিওরেম, লিও ভিএস থিওরেম, জি ইজ কনস্ট্যান্ট। আর জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে নিশ্চয়ই ই টু দি পাওয়ার এফ অফ জেড নন কনস্ট্যান্ট হতে পারবে না, তাহলে এফ ও কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে তোমাদের প্রমাণ হয়ে গেল, তুমি ফাটকা 2 নাম্বার পেয়ে গেলে। কিচ্ছু নেই কমপ্লেক্সে, কিচ্ছু নেই। কোনো কমপ্লেক্স না জানলে বিএসসির কমপ্লেক্স জেনেও এমএসসির কমপ্লেক্সে পাস করা যাবে, বিএসসির কমপ্লেক্স জেনেও এমএসসির কমপ্লেক্সে পাস করা যাবে, কিচ্ছু নেই। এখনো অব্দি যতগুলো পিওয়াই কিউ এর ক্লাস হয়েছে কেউ যদি অ্যানালাইজ করে দেখে দেখতে পাবে আমি ওখানে অর্ধেক থিওরি ইউজ করিনি। যা যা পড়ানো হয়েছে খুব সামান্য থিওরি দিয়ে কত অঙ্ক করা গেছে, উপস্থিত বুদ্ধি দিয়ে, সামান্য থিওরি দিয়ে, এবং সেই রিলেটেড টপিক গুলো যদি কেউ পড়ে যায় তাহলেও সে এমএসসি তে দারুণ রেজাল্ট করবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন 3A। কোশ্চেন কি বলছে? লেট এফ বি অ্যান এন্টায়ার ফাংশন, entire function such that f of z is less equals to mz to the m for all z with mod z, এটা তো Schwarz lemma, greater than r, where r m capital M be positive constant। সব সময় এটা এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, অঙ্ক করতে কি কাজে লাগে। যখনই এরকম কোনো ফর্মে লিখতে পারবে না তখনই এফ অফ জেড কনস্ট্যান্ট, এফ অফ জেড একটা পলিনোমিয়াল হবে যার ডিগ্রি অ্যাট মোস্ট এম। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, খেয়াল রাখার মতো রেজাল্ট। তাহলে প্রুভ দ্যাট এফ ইজ আ পলিনোমিয়াল, এফ ইজ আ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট এম। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা, এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটার কিন্তু রেজাল্টটা পারলে মুখস্থ করে নেবে, এই রেজাল্টটাই খুব ইম্পর্টেন্ট। রেজাল্টটা তো প্রুফ তো আমরা করবো, রেজাল্টটাই ইম্পর্টেন্ট বিশাল। ঠিক আছে, রেজাল্টটা দিয়ে প্রচুর অঙ্ক হয়। এর পরেরটা এটাও লিখে রাখো, ডাজ দেয়ার এক্সিস্ট, কত স্ট্যান্ডার্ড জিনিস দিয়েছে, কোনো ফালতু জিনিস দেয়নি। ডাজ দেয়ার এক্সিস্ট an entire function such that f of 1 by, এটা তো সিএসআইআর নেটের ডিটো অঙ্ক, এটা প্রচুর বার সিএসআইআর নেটে এসেছে, এমএসসিরও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার জাস্টিফাই, এটা আইডেন্টিটি থিওরেমের অঙ্ক। প্রথমে এই রেজাল্টটা লিখে রাখো, আইডেন্টিটি থিওরেম, এটা আইডেন্টিটি থিওরেম। এই থিওরেমটা পড়তে হবে, আইডেন্টিটি থিওরেম খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই রেজাল্টটা, থিওরেমের রেজাল্টটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনের, এটা যে 3+2, এটা 3+2 টোটাল কোশ্চেন। ঠিক আছে, এবার এখানে গল্প লাগে, সেটা হচ্ছে কশিস এস্টিমেট। আমি এইটা দিয়েই প্রমাণটা করাচ্ছি, সলিউশন 3-এর, এটা তোমাদের এই এস্টিমেটটাও তোমাদের মনে থাকবে তাহলে। এফ অফ জেড লেস ইকুয়ালস টু এম মড জেড টু দি পাওয়ার এম ফর মড জেড গ্রেটার দ্যান আর, এটা দেওয়া আছে। তাহলে এখানে একটা কশিস এস্টিমেট, আমার খেয়াল নেই যে আমি এস্টিমেট বোধহয় আমি ইন্টিগ্রেশন করানোর সময় লেখাইনি আর। কশিস এস্টিমেট বাকি ক্লাস হলে লেখানো হতো। কশিস এস্টিমেট if nth derivative 0 is less equals to n factorial m r to the power m by r to the power n। ঠিক আছে,
এটার আগে লিখে নাও। জল কোথায়? এবার আমি এই জিনিসটাকে একটু দেখাচ্ছি। কারণ অনেকে কশি এস্টিমেট শুনেছো। আমি এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কশি এস্টিমেটটা কি কশি ইনইকুয়ালিটি থেকে আসে? হ্যাঁ, 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 আমি এক্ষুনি দেখাচ্ছি। হ্যালো? আচ্ছা, একটুখানি চট করে বলে দাও কশিস ইনইকুয়ালিটি। এটা একদম সেম জিনিস। কশিস এস্টিমেট বা কশিস ইনইকুয়ালিটি। Estimate or inequality. Let AF be analytic in the disk. ঠিক আছে, তাহলে জেড ডিস্কটা হচ্ছে এরকম। তাহলে ফর এভরি ইন্টিজার n greater equals to 0, if n a is less equals to n factorial m by r to the power n. ওকে, এটা কি আমি প্রুফ করিয়েছিলাম? হ্যাঁ, এটা করিয়েছেন তো। ও, কশি ইনইকুয়ালিটি বলিয়ে প্রুফও করিয়েছেন। ও, তাহলে ঠিক আছে। প্রুফ করেছি মানে নোটে আছে। আমি অ্যাকচুয়ালি নিজেরই খেয়াল নেই। খেয়াল থাকে না কোন ব্যাচে কি করাই। যাই হোক, লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা জিনিসটাকে কি করছি? যে এখানে আমরা যেটা পাচ্ছি হচ্ছে এখানে z মাইনাস a লেস ইকুয়ালস টু r। f অফ z হচ্ছে m এর চেয়ে ছোট। এটাই তো বলা। m এর চেয়ে ছোট। এবার তুমি দেখো এই দুটোকে মানে আরে কি বিপদ! এই দুটোকে দেখো, দুটোকে কম্পেয়ার করার চেষ্টা করো। যে আমি f অফ z টাকে m এর চেয়ে ছোট বলেছি। তাহলে আমি f অফ z বাই z টু দি পাওয়ার m ইজ লেস ইকুয়ালস টু m হয়ে যাচ্ছে। এখন z হচ্ছে গ্রেটার দ্যান r, তাহলে 1/z লেস দ্যান 1/r। ঠিক আছে? ওকে? এইটা। এবার z এর পাওয়ারে m মানে m। ঠিক আছে? তাহলে আমরা এখানে পুট করতে হবে। এখানে নিচে একটা n আর উপরে হচ্ছে পাওয়ারে m। এটা নিচে তো zm না? ভুল করিনি তো কিছু? f of z লেস দ্যান m, m টার জায়গায় পুট করছি m বাই r টু দি পাওয়ার m হবে। কোনো ক্যালকুলেশন এটাও ঠিকই তো, এটা উল্টে দিলে তো ইনইকুয়ালিটি নিচে এসে যাবে। তাহলে এখানে আমাদের রয়েছে হচ্ছে পাওয়ারে কত ছিল? এটা ভুল লিখেছি না তো? পাওয়ারে কত ছিল? ছিল হচ্ছে পাওয়ারে m। পাওয়ারে m ছিল, তাহলে এখানে আমরা m প্লাস m হওয়া উচিত। হুম, দুটো হুম। পাওয়ারই নিচে থাকবে। হ্যাঁ, দুটোই নিচে থাকবে। এটা m প্লাস n হবে। m প্লাস n হবে। আচ্ছা, তাহলে আমরা আর কি পাচ্ছি তাহলে এখান থেকে? হুম, নিচে হচ্ছে নিচে পুরোটা চলে আসছে। আচ্ছা, ওকে। হুম, হুম। তাহলে এখানে এটা মুছে দাও। এখানে তুমি কত পাচ্ছ? তাহলে is equals to n factorial m by r m plus n। এইটা আমাদের দেখাতে কি বলেছিল? দেখাতে বলেছে f is a polynomial of degree at most m। হুম,
হুম, at most n না? এখানে এটা টেলর সিরিজ এক্সপ্যানশন একমাত্র করা যাবে। r প্লাস m, তাহলে m আর n যখন খুব বড় নাম্বার তখন আচ্ছা, এটা ওখানে একই লাইন দুবার লিখেছেন কেন? কোনটা বলতো? হ্যাঁ, আরে অ্যাকচুয়ালি এটাকে আমি ঠিক করে নিচে লিখতে চাইছিলাম। এটা মুছে দেওয়া যাক। হুম, টেলর সিরিজ এক্সপ্যানশন করতে হবে। উম, তাহলে আর কি করা যাবে? এটা উপর নিচে হলে তো অ্যাডজাস্ট হতো। হুম, m প্লাস n নিচেই আছে। হুম, তাহলে এটা যদি পাওয়ারটা বড় হয়, যদি আমি বলি যে nটা বড় হতে থাকছে, n is tending to infinity, তাহলে r পাওয়ারে m প্লাস n টেন্ডিং টু ইনফিনিটি, ওয়ান বাই আর m প্লাস n টেন্ডিং টু জিরো। হুম, তাহলে আমরা বলতে পারি এফ ড্যাশ অফ জিরো হচ্ছে আমাদের জিরো, এফ nth ডেরিভেটিভ অফ জিরো হচ্ছে আমাদের জিরো। হুম, ঠিক আছে। এটা সুন্দর করে লেখা যাক তাহলে। এইখান থেকে এইভাবেই লিখতে হবে, এখানে টেলার সিরিজ এক্সপ্যানশন দেখাতে হবে। ঠিক আছে, দাঁড়া একটু ভালো একবার মুছে দিই, তো আমি এখানে সুন্দর করে লিখি। এটা হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল এম, ওপরটা হচ্ছে আমাদের, নিচেটা হচ্ছে আর টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, আমরা বলছি যে লেটিং লেট এন হচ্ছে এম এর চেয়ে বড়, দরকার নেই। লেট আর টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে আর টু দি পাওয়ার এম প্লাস এন টেন্ডিং টু ওয়ান বাই আর টু দি পাওয়ার এম প্লাস এন টেন্ডিং টু জিরো। আমি রেডিয়াসটাকে বড় করি। কেন রেডিয়াসটাকে বড় করা হচ্ছে? কারণ দেখ একটা জিনিস বোঝ, সেটা হচ্ছে মড জেড আর এর চেয়ে বড়। এবার আর হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, আরটাকে আমরা এক্সপ্যান্ড করাচ্ছি। আরটাকে এক্সপ্যান্ড করার অর্থটা কি? যে আমি ডোমেনটাকে বাড়াচ্ছি। কারণ দেখ একটা জিনিস এখান থেকে প্রুফ করে দিয়েছে পলিনোমিয়াল, আর পলিনোমিয়াল এন্টায়ার ফাংশন মানে গোটা কমপ্লেক্স প্লেনেই কাজ করছে, তাই ডোমেনটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে। তাহলে আমি ডোমেনটাকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে এফ এন জিরো ইজ লেস ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল এম বাই আর টু দি পাওয়ার এম প্লাস এন, এটা যাবে হচ্ছে টেন্ডিং টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে দেয়ার ফোর এফ এন জিরো ইকুয়ালস টু জিরো। ওকে, এইটা পাবো। হুম, আর কিছু এখানে লেখা যেতে পারে? তাহলে এখন নাও লাস্ট এটা থেকে পলিনোমিয়াল লেখা আর কিছুই না। দ্য টেলর সিরিজ এক্সপ্যানশন, টেলর এক্সপ্যানশন অফ এফ অ্যাট জিরো, এটা দেখতে কেমন? সেটা হচ্ছে এফ অফ জেড সামেশন এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি এফ এন বাই জিরো বাই এন ফ্যাক্টোরিয়াল জেড টু দি পাওয়ার এন। ঠিক আছে,
এখানে এম এর ব্যাপারটাকে নোট করানোটা খুব দরকার। এটাই একটা মুশকিল হয়েছে। আমাকে পলিনোমিয়াল তো এখান থেকে প্রমাণ হয়ে যাবে। যেহেতু এখানে সিন্স fn 0 হচ্ছে 0, তাহলে আমরা এখানে একটা পলিনোমিয়াল পাবো। এটা সত্যি কথা। কিন্তু এখানে একটা জিনিসেই মিস্টেক হচ্ছে। সেটা হচ্ছে এখানে আমাদের পার্টিকুলারলি স্মল m বলেছে এবং স্মল m এর ডিগ্রিটারই একটা পলিনোমিয়াল আমাদের চাই। হুম, এটার কি করা যায়? আচ্ছা, আমি এখানে 1/z নিয়ে কোনো ভুল করিনি তো এখানে? সিলি মিস্টেক ছাড়া দিয়েছে z mod z গ্রেটার দেন r। তাহলে 1/r গ্রেটার দেন 1/mod z। m m এর চেয়ে ছোট। হুম, এটা কি করা যায়? পলিনোমিয়াল ডিগ্রির চাই না? এখানে কোনো চেঞ্জ আসছে না। প্রুফটা হয়েও হচ্ছে না। হুম, উপরে m আছে, নিচে r টু দি পাওয়ার m প্লাস n আছে। এখানে আমাদের অন্য এখানে এই কষি এস্টিমেটই করবো, কিন্তু এখানে লেখাটা এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। একটা রাফ করা যাক, তারপরে আমরা অন্য কিছু করছি। প্রথমে আমাদের দিয়েছে হচ্ছে f of z is less equals to m mod z to the power m, যেখানে z কে আমরা r এর চেয়ে বড় বলেছি। কারণ আমি বলছি যে উম, আহ, স্মল এমটা মডের ভেতরে। না না, মনের বাইরে, বাইরে।
মডের ভেতরে বাইরে চেঞ্জ করা যায়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমরা হচ্ছে ফিক্স করছি এনি রো নিচ্ছে একটা গ্রেটার দেন আর। ফিক্স এনি রো অন দ্য সার্কেল mod z equals to রো। এখানে একটুখানি চেঞ্জ করতে হবে যাতে এই নিচে ঝামেলাটা না হয়। ম্যাক্সিমাম অফ এফ অফ জেড অ্যাট mod z equals to রো, এই সার্কেলের ওপরে ম্যাক্সিমামটা কি হবে তাহলে? লেস ইকুয়ালস টু এম, এর ম্যাক্সিমামটা এই সার্কেলের ওপরে ইজ রো টু দি পাওয়ার এম। দেখ তো, ঠিক আছে? mod z equals to আমি রো ডিফাইন করলাম, তাহলে এর ম্যাক্সিমামটা কি হবে? এর পাওয়ারটা, তাই তো? ঠিক আছে, এটা এই জিনিসটা আমরা নিতে পারি। আমি বলছি ফিক্স করছি এনি রো যেটা আর এর চেয়ে বড়। এবার এর ওপরে আমি ম্যাক্সিমাম লাগাচ্ছি। এই সার্কেলটা যখন mod z ইকুয়ালস টু রো, সার্কেলের ভেতরে ম্যাক্সিমামটা কত? লেস ইকুয়ালস টু এম রো এম। কারণ সার্কেলটা ধর এইটা আছে, সার্কেলটাতে দুই রেডিয়াসের সার্কেল। তাহলে সেই দুই রেডিয়াসের সার্কেলের ম্যাক্সিমাম এফ অফ জেডটা কার থেকে ছোট হবে? লেস ইকুয়ালস টু এম মড জেড টু দি পাওয়ার, মড জেডটা কত? দুই রেডিয়াসের সার্কেল, তাহলে টু টু দি পাওয়ার এম, তাই তো? ঠিক কথা। আমি সার্কেলটার উপরে নিয়েছি, মড জেড ইকুয়ালস টু রো সার্কেলটা নিয়েছি, তার উপরে ম্যাক্সিমাম বাউন্ডারি কি হবে? তার উপরে যে ম্যাক্সিমামটা সেটা তো বাউন্ডারিটাই হবে। মানে এই দুই যেখানে সেখানেই হবে। মানে এইটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, আমরা মিস করছি ক্যালকুলেশনে। এখানে এখানে আর এর উপরে অ্যাপ্লাই নয়, আর এর থেকে বড় যে কোনো, আমাদের ইনফিনিটিতে পৌঁছাতে হবে না, তো আর এর থেকে বড় যে কোনো কিছুর জন্য সত্যি দেখাতে হবে। এবার আমরা বলছি কশি এস্টিমেট। সেটা কি বলছে? এফ এন ডেরিভেটিভ বাই কশি এস্টিমেট, বাই কশি's inequality. Cauchy's inequality is equals to n factorial by r to the power n n। এবার এখানে ম্যাক্সিমাম অফ mod z equals to r। এখানে কি বলেছে কশি এস্টিমেটে? এই জায়গাটা কি বলেছে কশি এস্টিমেটে? যে এটা যতটা অ্যাটেন্ড করবে সেটা বসাতে বলেছে। এখানে বলে হচ্ছে এফ অফ জেড এর মডিউলাসটা এম এর চেয়ে ছোট, এমটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালুটা, সেইটাকে এখানে অ্যাপ্লাই করতে বলেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস সবাই তো কশি ইনইকুয়ালিটিতে? আচ্ছা, এখানে ম্যাক্সিমামটা যদি ভালো করে লক্ষ্য কর, মডিউলাস অফ এফ অফ জেড ইজ লেস ইকুয়ালস টু আমাদের এম। এমটা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে এমটা পুট করে, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামটা পুট করব, ম্যাক্সিমাম অফ এফ অফ জেড এইটা পুট করব। তাহলে আমি পাবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, আর পাবো হচ্ছে আমরা এম এবার দেখতে পাচ্ছিস? না তো, মহা মুশকিল। এখন দেখা যাচ্ছে না, সে কি রে? আচ্ছা, ঠিক আছে, এখানে তাহলে আমাদের এটা আসছে। ওকে, এতক্ষণ এই রেকর্ডিংটা এখানে এলো। ও ঝামেলা ভাই। যাই হোক, আপাতত এইভাবেই থাকুক। ওকে, ঠিক আছে, এবার জিনিসটা ঠিক আছে। এবার আমি এটা লিখছি, এতক্ষণে আমার সব ঠিক আসছে, রেকর্ডিংও হচ্ছে। আচ্ছা, এটা গেল।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবার তোর এখানে তুই পলিনোমিয়াল দেখ এখানে কি বলতে চাওয়া আছে যে n ডেরিভেটিভ এর পরে এবার তোর এখানে টেলার সিরিজ এক্সপেনশন কাজে লাগবে। এবার তোর এই লাইনটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে, এই যে লাইনটা, এবার আমরা এটাকে লাস্টে করে দেবো। এইটার এবার ভ্যালু আছে, এই যে n এর চেয়ে বড় হলো, তাহলে আমরা এখানে লিখতে পারছি দিস ইজ গ্রেটার দ্যান m, আর এখানে এটা দিস ইজ গ্রেটার দ্যান m, তাহলে f ইজ আ f অফ z a ইকুয়ালস টু a0 a1z প্লাস ডট প্লাস am z টু দি পাওয়ার m, এটা এতটা অবধি যাবে, দেয়ারফর f ইজ আ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট m। এটা আমরা পুরোটা করছি, দেখ এবার পুরোটা এবার তো লিখে নে আগে, আগে তোরা এতটা অবধি লিখে নে, তারপর আমরা এটা পুরোটা আবার ব্যাখ্যা করবো, কোনো অসুবিধা নেই। বেকার আধ ঘন্টা নষ্ট হয়ে গেল। লিখে নে। দেখ এখানে আমরা কি করছি, দেখ প্রথম থেকে একবার একদম শুরু থেকে, এইটা হচ্ছে আমাদের সলিউশন, এইগুলো আর কোনো ভ্যালু নেই, এটা পুরো এই সলিউশনটা আমরা নেবই না, এই পেজটা ডিলিট করে দিচ্ছি। সলিউশন এখান থেকে শুরু হচ্ছে, সলিউশন 3a। কি করছি আমরা ভালো করে দেখবি, এইটা দেওয়া আছে, আমরা বলছি একটা রো নিচ্ছি আরবিটারি আর এর চেয়ে বড়, যেখানে আটটা দেওয়া আছে তার থেকে বড়, ওই অন দা সার্কেল, এইখানে সার্কেলটা কত, সার্কেলটা মানে হচ্ছে জেড মাইনাস জিরো ইকুয়ালস টু আর, এই সার্কেল মানে রো ইকুয়ালস টু রো, এইখানে আমরা নিচ্ছি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম আমাদের কাছে কি আছে, ম্যাক্সিমাম হচ্ছে মড জেড ইকুয়ালস টু রো মডিউলাস অফ এফ অফ জেড লেস ইকুয়ালস টু এম রো এম, কেন, কারণ দেখ আলটিমেটলি এফ অফ জেড হচ্ছে এম রো, এই যে মড জেড টু দি পাওয়ার এম, ঠিক। তাহলে এখন এই যে মড জেড টু দি পাওয়ার এম, এই জিনিসটা আমরা এখানে পেলাম, তাহলে এবার যেহেতু মড জেড ইকুয়ালস টু রো আছে, তাহলে রো টু দি পাওয়ার এম হবে, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় যাবে, এম রো টু দি পাওয়ার এম এ যাবে, ঠিক আছে, কারণ এই ভ্যালুটা ম্যাক্সিমাম এখানে আসবে, এফ অফ জেড ম্যাক্সিমাম এতটাই নেবে, এতটা নেওয়া মানে কি বাউন্ডারিতে রো টু দি পাওয়ার এম নেওয়া ম্যাক্সিমাম। এবার কশিস ইনইকুয়ালিটি, কশিস ইনইকুয়ালিটি কি হচ্ছে, এখানে যদি এম থাকে তাহলে এখানেও এম আছে, ঠিক আছে, যদি এখানে এম থাকে তাহলে এখানেও এম আছে, এইটা ব্যাপার। তাহলে এফ অফ জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত এম, তাই এখানে এম আছে, তাহলে এফ অফ জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কত এইটা, তাই এখানে এটা আছে, ঠিক আছে, বোঝা গেছে, ম্যাক্সিমাম ভ্যালু এটা, তাই এখানে এটা আছে। এবার আমি এই জিনিসটাকে উঠিয়ে দিলাম, দেখ ভালো করে, এখানে কি ছিল, জেড মাইনাস এ লেস ইকুয়ালস টু আর হলে নিচে আর থাকবে, এখানে কি জেড মাইনাস জিরো রো আছে, ঠিক আছে, তাই নিচে আমি রো লিখেছি, ঠিক আছে, রো টু দি পাওয়ার এম রো টু দি পাওয়ার এন রো টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে। এবার আমি এনটা এম এর চেয়ে বড়, তাহলে এম মাইনাস এনটা জিরোর চেয়ে ছোট, তাহলে এবার যদি এটা জিরো হচ্ছে ছোট হয়, তাহলে এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, এই নিচে চলে আসবে। তাহলে এখন যদি তুই রোটাকে টেন্ডিং টু ইনফিনিটি করিস, কারণ বড় নাম্বার, তাহলে টেন্ডিং টু জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবার তোর প্রশ্ন এখানে একটা আসবে, এটা হচ্ছে এনটাকে এম এর চেয়ে বড় নেওয়া হলো কেন, কারণ দেখ তোকে যদি ডেরিভেটিভকে জিরো দেখাতে হয়, একটা আমরা আমাদের প্রুফ করতে হবে কি পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট এম, যদি পলিনোমিয়ালের ডিগ্রি হয় 5 এবং তুই যদি এখানে ডেরিভেটিভ অ্যাপ্লাই করিস 7 অবধি, তাহলে আলটিমেটলি কি পাবি, তুই জিরোই তো পাবি, ঠিক কি না। এই আইডিয়াটাকে আমরা এখানে ইউজ করছি আমরা এখানে, এটা এন যদি এম এর চেয়ে ছোট নিই, তাহলে সব সময় পুরোটা জিরো পাবো না, সব ভ্যালু জিরো নয়, নন জিরো থাকবে, কারণ আমি বলছি এক্স এক্স টু দি পাওয়ার 5 আছে, আমি একে ডিফারেন্সিয়েট করবো 3 টাইমস, তাহলে হবে না, জিরো হবে না। এক্স টু দি পাওয়ার 5 আছে, আমি ডিফারেন্সিয়েট করবো 7 টাইমস ডিফারেন্সিয়েট করবো, তবে জিরো হবে, তাই জন্য এনটাকে আমি এম এর চেয়ে বড় নিচ্ছি, তবেই আমি আলটিমেটলি জিরোটা পাবো। এবার এটা আলটিমেটলি জিরো হলো যখন অল এন এম এর চেয়ে বড় যখন। এখন টেলার সিরিজ এক্সপেনশন এটা, এখানে সবাই কখন জিরো হচ্ছে, যখন অল এন এম এর চেয়ে বড়, তাহলে এটা 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 ইনফিনিটি অবধি আর যাবে না, এটা কত অবধি যাবে, এম অবধি যাবে, এম এর চেয়ে স্ট্রিক্টলি বড়, হ্যাঁ এটা স্ট্রিক্টলি বড় হবে, ওকে, এখানে স্ট্রিক্টলি বড় হবে, স্ট্রিক্টলি বড়, তাহলে এটা এটা কতটা অবধি জিরো হবে,
এম অফ দি নন জিরো, তারপর থেকে সবাই জিরো। তাহলে A0 A1 মানে A0, এখানে A0 মানে কি? A0 মানে তুই বলতে পারিস F10/1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে তোমার A0। ঠিক আছে, A1 হচ্ছে F, সরি এটা জিরো, মানে এটা কোনো ডেরিভেটিভ হয়নি, এফ অফ এফ, এটা এফ, জাস্ট এফ। এটা এটা কত? F1/0/2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, এটা 0 ফ্যাক্টোরিয়াল। তারপরে হচ্ছে A2, A2 কত? F⋅0/2 ফ্যাক্টোরিয়াল। এইগুলো এখান থেকে আসছে, কেমন? এই টেলার সিরিজ এক্সপেনশন থেকে আসছে, এই টেলার সিরিজ এক্সপেনশন। ওকে, দিয়ে আলটিমেটলি আমাকে জিরো দিচ্ছে। বুঝতে পেরেছিস? সবাই একটু হ্যাঁ না বলে জানা। যদি বুঝতে না পারিস আমাকে আরেকবার জিজ্ঞেস কর, এটা একটুখানি মাঝে অনেক গ্যাপ হয়ে গেছে, একবার ভেবে দেখ, বিবেচনা করে দেখ, যদি ঠিক লাগে তারপরে আমাকে বল হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ওকে, তিনের এ হলো, এবার আসছি আমরা তিনের বিতে। তিনের বি এর অঙ্কটা কি বলছে? এটা একটু ঝামেলার অঙ্ক ছিল তিনের এ। তিনের বি বলছে আমাদের কাছে, কোথায় চলে গেল তিনের বি? তিনের এ, তিনের বি হচ্ছে এইটা, আইডেন্টি থিওরেমের অঙ্ক। ওকে, তাহলে এখানে আমাদের বলে দিয়েছে এফ এর দুটো ভ্যালু, দুটো আলাদা আলাদা ডোমেনের এলিমেন্টে এফ এর আলাদা আলাদা ভ্যালু আসছে। ওকে, f(1/2n), f(1), সরি আলাদা আলাদা নয়, সেম ভ্যালু আসছে, f(1/2m) মাইনাস, আজকে অ্যাকচুয়ালি ঘেটে গেল তো আমার মাথাটা আর কাজ করছে না, f(1/2n) আর f(-1/2n) এ তুমি আলটিমেটলি 1/2n এই ভ্যালুটা পাচ্ছ। এখানে আইডেন্টিটি থিওরেম তোমাকে লাগাতে হবে, এটা হচ্ছে আসল গল্প। আইডেন্টিটি থিওরেম কি বলছে? যে তুমি সবার আগে চেক করো 1/2n এর লিমিট কত। 1/2n এর লিমিট কত? 1/2n এর লিমিট হচ্ছে 0, 1/2n এর লিমিট হচ্ছে 0। এখন f(0), ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, এখানে 1/2n, 1/2n, এটা বেসিক্যালি 1/2n দিচ্ছে, -1/2n সেটাও আমাকে -1/2n দিচ্ছে। ঠিক আছে, এরকম ফাংশন কি এক্সিস্ট করছে? এরকম ফাংশন এক্সিস্ট করার কোনো প্রশ্ন নেই, এটা স্কোয়ার হলে হতো। বোঝাই যাচ্ছে যে 2n 1/2n দিচ্ছে, -1/2n ও 2n 1/2n দিচ্ছে। তো করা যাক, f of 1 -1/2n equals to f of 1/2n equals to 1/2n। এখন the sequence 1/2n tending to 0 by identity theorem আমাদের f of 0 equals to 0 হবে। ঠিক আছে, যদি এরকম ফাংশন এক্সিস্ট করে, আমি আইডেন্টিটি থিওরেম স্টেটমেন্টটা লিখিয়ে দিচ্ছি। ইফ such function exist, such an entire function existed, it would force, it would force, force, F-O-R-C-E, force, f of 0 equals to 0. It would force f of 0 equals to 0. And f of z equals to z. But this contradicts. Contradicts কি? কি contradict করছে? f of 1/2n
ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান বাই টু এন, কারণ যদি এফ অফ জেড ইকুয়ালস টু জেড হয় তাহলে এটা হবে না, ঠিক আছে? এফ অফ জেড ইকুয়ালস টু জেড হলে এইটা হবে না, নো সাচ ফাংশন এক্সিস্ট, ঠিক আছে? সবার আগে আইডেন্টিটি থিওরেমটা কি একবার দেখে নেওয়া যায়। আইডেন্টিটি থিওরেম, আইডেন্টিটি থিওরেম আমরা বলছি যে আমাদের কাছে এফ আছে এবং জি আছে, বি অ্যানালিটিক ফাংশন অন এ ডোমেন। তাহলে যদি এইটা হয়, সেই সমস্ত জেড এ ডি হচ্ছে হ্যাজ এ লিমিট পয়েন্ট, যেখানে যেখানে এফ অফ জেড জি অফ জেড সমান হচ্ছে তার একটা লিমিট পয়েন্ট যদি থাকে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এফ ইজ ইকুইভ্যালেন্ট টু জি অন, মানে এফ ইজ ইকুয়ালস টু জি অন টি, ঠিক আছে? এই সেম আইডিয়া যদি এভাবেও লাগানো যায়, যদি এফ ইজ অ্যানালিটিক হয় অন ডি অ্যান্ড ইটস জিরোস, এবং এই এফ এর যে জিরো সেটার যদি একটা লিমিট পয়েন্ট থাকে, এফ এর জিরোর লিমিট পয়েন্ট আছে, বুঝতে পারছিস? মানে এফ যেখানে যেখানে জিরো হচ্ছে তার একটা লিমিট পয়েন্ট আছে, তাহলে আমি এটা জিরো ফাংশন ভেবে নিতে পারি, জিটাকে তুই জিরো ফাংশন ভেবে নে, তাহলে এফ অফ জেড ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার একটা লিমিট পয়েন্ট আছে, তাহলে এফ আইডেন্টিক্যালি জিরো হয়ে যাবে, সেটাই আমরা এখানে বলবো, জিরোস হ্যাভ আ লিমিট পয়েন্ট ইন ডি, দেন এফ ইজ আইডেন্টিক্যালি জিরো ফাংশন অন ডি, এটা ঠিক আছে? তুই ভালো করে লক্ষ্য কর, ওয়ান বাই টু এন এর লিমিট কত? জিরো, তাহলে এটা এই ওয়ান বাই টু এন এর লিমিট কত হচ্ছে? জিরো হচ্ছে, তাহলে আইডেন্টিটি ফাংশন কি বলবে? এফ অফ জিরো কে জিরো হতে হবে, এফ অফ জিরো কে জিরো হতে হবে, ঠিক আছে? কারণ প্লাস মাইনাস ওয়ান বাই টু এন দুজনেই যাচ্ছে কোথায়? জিরোতে। তাহলে আমি এটা এই অঙ্কটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেন করি, যে অঙ্কটাকে যদি আমরা এই যে রেজাল্টের রেসপেক্টে, মানে এই যে থিওরেমটার রেসপেক্টে যদি একটু এক্সপ্লেন করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ অফ ওয়ান বাই টু এন আর এফ অফ মাইনাস ওয়ান বাই টু এন দুজনেই হচ্ছে সেম। জি অফ জেড কে আমি বলছি হচ্ছে এফ অফ জেড মাইনাস এফ অফ মাইনাস জেড, এরকম একটা ফাংশন ধরছি, জি অফ জেড হচ্ছে এরকম একটা ফাংশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে জি অফ ওয়ান বাই টু এন কত? জিরো, কারণ তুই যখন ওয়ান বাই টু এন বসাবি এখানে, এই জেড এর জায়গায় যখন তুই ওয়ান বাই টু এন বসাবি, ঠিক আছে, তখন কি আসবে? ওয়ান বাই টু এন আসবে, আর এখানে কত আসবে? জিরো, আর এখানে কত আসবে? এখানেও আসবে জিরো, মানে জিরো আসবে না, এখানে অ্যাকচুয়ালি ওয়ান বাই টু এন এর ভ্যালু আসবে, যেটা হচ্ছে ওয়ান বাই টু এনই দেওয়া আছে স্টেটমেন্টে, যেটা দুজনের ভ্যালুই কত? ওয়ান বাই টু এন। তাহলে এখানে তুই আলটিমেটলি এখানেও ওয়ান বাই টু এন পাবি, এখানেও ওয়ান বাই টু এন পাবি, যেটা জিরো হয়ে যাবে, তাই এটা তুই পাবি। এখন তুই একটা জিনিস মজার দেখ, যে ওয়ান বাই টু এন এর লিমিট কত? জিরো, তাহলে দ্য জিরো সেট, দ্য জিরোস অফ জি হ্যাভ এ লিমিট পয়েন্ট, ঠিক? লিমিট পয়েন্ট, এটা লিমিট পয়েন্ট আছে, তাহলে জি কি হয়ে যাচ্ছে? এবং জি ইজ এন্টায়ার, এন্টায়ার ফাংশন তো বটেই, দেওয়াই আছে এটা এন্টায়ার ফাংশন, তাহলে লিমিট পয়েন্ট আছে, এটা এন্টায়ার ফাংশন, আমি আলটিমেটলি কি বলতে পারবো? জি আইডেন্টিক্যালি কি হবে? জিরো হবে, ঠিক আছে? এটা আইডেন্টিক্যালি জিরো হবে। এবার যদি এটা আইডেন্টিক্যালি জিরো হয়, তাহলে আমরা কি বলতে পারবো? যে এফ অফ জেড সেটা বেসিক্যালি এফ অফ মাইনাস জেড হবে ফর অল জেড, ঠিক আছে? এইটা হবে, ঠিক আছে? বেশ, তাহলে এফ অফ জেড ও যা, এফ অফ মাইনাস জেড ও তা, এটা সেম হবে ফর অল জেড, সমস্ত জেডের জন্য, শুধু ওয়ান বাই টু এন এর জন্য নয়, সবার জন্য, ঠিক আছে? এবার আমাদের আর কি দেওয়া আছে? এইভাবে অ্যাকচুয়াল অঙ্কটা এভাবে করে, ঠিক আছে? আমি ওখানে শর্টে করলাম, বড় বড় ভার্সন এটা আর কি। এবার উই আর অলসো গিভেন
আমাদের কি দেওয়া আছে যে এফ অফ 1/2n সমান 1/2n। এবার আমি ডিফাইন করছি হচ্ছে লেট জি অফ এইচ অফ জেড, সেটা হচ্ছে এফ অফ জেড মাইনাস জেড। এটা অ্যাকচুয়াল মেথড, বড় মেথড, যে মেথডের মানে এটা স্ট্যান্ডার্ড একটা বড় মেথড, সেভাবেই আমরা করছি। দেন এইচ অফ 1/2n কত? 0 ফর অল এন, সত্যি কথা। তাহলে আবার আইডেন্টিটি বাই আইডেন্টিটি থিওরেম, আইডেন্টিটি থিওরেম আমরা কি বলবো? যে এইচ অফ জেড আইডেন্টিক্যালি 0 হবে, কারণ 1/2n এর লিমিট আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এইচ অফ জেড যদি আইডেন্টিক্যালি 0 হয়, এফ অফ জেড আইডেন্টিক্যালি জেড হবে ফর অল জেড। এবার তুই ভালো করে লক্ষ্য কর, একবার এফ অফ জেড ইকুয়ালস টু এফ অফ মাইনাস জেড হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ, তার মানে বেসিক্যালি কি, এফ ইজ আ ইভেন ফাংশন, ইভেন ফাংশন। এফ অফ জেড ইকুয়ালস টু মাইনাস জেড, একবার এফ অফ জেড ইকুয়ালস জেড হচ্ছে, এফ অফ জেড ইকুয়ালস জেড, এটা অড ফাংশন, ইট ইজ আ অড ফাংশন। আর কন্ট্রাডিকশন হতে পারে নাকি? একটা ফাংশন দু রকম হতে পারে নাকি? হতে পারে না। তাহলে আলটিমেটলি it no such function exist, no such function exist। আমি একদম অ্যাকচুয়াল মেথডটা করে দিলাম, এই মেথডটা খেয়াল রাখবি, দরকার পড়লে মেথডটা প্র্যাকটিস করে নিবি, মাথায় ঢুকিয়ে নিবি, এটা অ্যাকচুয়াল মেথডটা, ঠিক আছে? এবার তুই যদি একবার দুবার এই মেথডটা অ্যাপ্লাই করিস না, তো সঙ্গে সঙ্গে তোর মাথায় শর্টকাটটা হয়ে যাবে যে কার পরে কোনটা আসছে, তোকে আর অত ভাবতে হবে না, ডিরেক্টলি তোর মাথায় চলে আসবে কার পরে কোনটা আসছে। দেখ একবার কি করা হলো, প্রথম থেকে দেখবি, এইখান থেকে দেখ। ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি থিওরেমের বক্তব্য। এবার তারপরে কোশ্চেনটার উত্তর অলরেডি আমাদের করানো আছে, বলছে 4a প্রুভ দ্যাট জিরোস অফ অ্যানালিটিক ফাংশন আর আইসোলেটেড, অলরেডি করানো আছে, ডান, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার বি বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাল মডিউলাস, দেখ এটাও আগের দিন আলোচনা হয়েছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মডিউলাস এইচ অফ জেড, এটা হচ্ছে জিরোস অফ অ্যানালিটিক ফাংশন, অ্যানালিটিক ফাংশনস আর আইসোলেটেড, অলরেডি করানো, ডান। এইচ অফ জেড সেটা হচ্ছে 2z প্লাস 5i অন মড জেড লেস ইকুয়ালস টু 2, ঠিক আছে। ওকে, সলিউশন। তাহলে ম্যাক্সিমাম মডিউলাস প্রিন্সিপাল কি বলছে, যে ম্যাক্সিমামটা বাউন্ডারিতে অ্যাটেন্ড হবে, এটাই ম্যাক্সিমাম মডিউলাস। আগের দিন আমি পড়তে বলেছিলাম, আগের দিন আমরা ডিসকাস করেছি ম্যাক্সিমাম মডিউলাস নিয়ে, যে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটেন্ড হবে কোথায়, বাউন্ডারিতে, ঠিক আছে। এখানে বাউন্ডারি হচ্ছে 2, তাহলে আমরা বলছি যে লেট জেড ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার আয়োটা থিটা, 0 লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু 2 পাই, তাহলে এটা কি হয়ে গেল, 2 রেডিয়াসের একটা সার্কেল হয়ে গেল, ঠিক আছে। 2 রেডিয়াসের একটা, এখানে এটাই বলেছে 2 রেডিয়াসের সার্কেল, মড জেড লেস ইকুয়ালস টু 2 মানে হচ্ছে 2 রেডিয়াসের একটা সার্কেল। দেন এইচ অফ জেড পুট করে দাও, 2 2 ই টু দি জেড, জেড প্লাস 5i ছিল, আমি পুট করছি জেড এর জায়গায়
2 e to the power iota theta আর 5i। তাহলে আমি কত পাচ্ছি 4 e to the power iota theta plus 5i। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা একটা 4 রেডিয়াসের সার্কেল, 0 কে সেন্টার করে, আর এবং এটাকে 5 ঘর 5i মানে y অ্যাক্সিসে 5 ঘর উপরে তুলে দেওয়া হয়েছে। ঠিক, তাহলে ছবিটা কি বলছে, এইটা হচ্ছে একটা 0 কে সেন্টার করে, এইটুকুনি হচ্ছে 0 কে সেন্টার করে 4 রেডিয়াসের সার্কেল। তার মানে হচ্ছে এটা সাপোজ আমি 0 কে সেন্টার করে 4 রেডিয়াসের সার্কেল এরকম। ঠিক আছে, এটা হচ্ছে 0 0, এটা 1i, এটা 2i, এটা 3i, এটা 4i। ঠিক আছে, 4 রেডিয়াসের সার্কেল। এবার তুই এটাকে কি করছিস, শিফট করছিস কোথায়, 5i তে। এটা হচ্ছে তোর 5i, এখানে তুই জিনিসটাকে শিফট করছিস, নিচে নিয়ে আসো, শিফট করো, শিফট করে এই 5i তে সেন্টারে নিয়ে গেলে এই ছবিটা তৈরি হলো। দেখতে পাচ্ছিস, বুঝতে পারলি কি হলো এখানে তাহলে? ওকে, 4 রেডিয়াসই এখনো আছে কিন্তু, হ্যাঁ এখন এটা কিন্তু 4 রেডিয়াসই আছে। এইটা এটা এটা ছবি হবে। ওকে, 5 থেকে 1 4 রেডিয়াস, 5 আইটা হচ্ছে সেন্টার, তাহলে এটা শিফট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 ই টু দি পাওয়ার আয়োটা থিটা ট্রেসেস এ সার্কেল, ট্রেসেস এ সার্কেল, ট্রেস এস CES, এ সার্কেল অফ রেডিয়াস 5, রেডিয়াস 4, সেন্টার্ড অ্যাট 0। ঠিক আছে, অ্যাডিং 5i, shift the circle upward by 5 units। তাহলে so h of z traces a circle of radius 4 centered at 5i। ঠিক আছে, এটা হচ্ছে এখানের বক্তব্য। তাহলে ম্যাক্সিমাম মডিউলাসটা কি হচ্ছে, তাহলে মডিউলাস, দ্য মডিউলাস of modulus h of z, h of z is the distance from the origin to points on this circle। সার্কেল মানে সার্কেল, অন দিস সার্কেল মানে সার্কেলের বাউন্ডারিতে। তাহলে দ্য ম্যাক্সিমাম, এবার বাউন্ডারি মানে লোকজন এটাও ভাবতে পারে, কিন্তু এইটুকুনি তো ম্যাক্সিমাম নয়, ম্যাক্সিমাম মানে কি একদম এখানে। ঠিক আছে, তাহলে এটা 5 আরো 4 রেডিয়াসে গিয়ে যাও, 6i, 7i, 8i, 9i, আরো 4 রেডিয়াসে গিয়ে যাও। তাহলে তুমি কিভাবে অন দিস সার্কেল, the maximum distance occurs when the point on the circle is farthest, কথাগুলো লিখতে হবে, farthest from the origin। ঠিক আছে, that is when, ডিরেকশনটা মেনশন করে দাও, when the vectors 4 e to the power iota theta and 5i point in the same direction, যাতে কেউ কনফিউজ না হয়ে যায়, in the same direction, thus h of z maximum 4 plus 5 equals to 9। এটা তোমার আনসার। ঠিক আছে, ম্যাক্সিমাম টু আই, সিম্পল হিসাব, কোনো ক্যালকুলেশন নেই, কিন্তু বাচ্চাদের মতো অঙ্ক। দেখ এইটাও তুই আগের দিন করেছিস, f of z, f is analytic on a simple connected region g such that for some a, এটা আমরা করেছি, এটা ম্যাক্সিমাম মডিউলাসেরই ছিল, a belongs to g, f of z less equals to f of a for all a belongs to g, আগের দিন আমরা করেছি। then f is constant on g, আগের দিন এটা হয়ে গেছে, পরপর দুটো রিপিটেশন। ঠিক আছে, ডান, এটা আগের দিন হয়ে গেছে কিন্তু।
ওকে, এটা কিন্তু করা, এটা আগের দিন হয়ে গেছিল তো। এফ ইজ অ্যানালিটিক ফাংশন, এটা করেছিলাম আমরা আগের দিন, মনে কর। এফ অফ জেড লেস ইকুয়ালস টু এফ অফ এ ফর অল এ ম্যাক্সিমাম হ্যাঁ এটা মডুলাস, হয়েছে। এখানেই ডিসকাস করেছিলাম। এইটা হচ্ছে বক্তব্য। এবার হচ্ছে লরেন্ট সিরিজ, এটা আমি তোদেরকে হোমওয়ার্ক দেবো। ফাইন্ড দ্য লরেন্ট সিরিজ, এটা আমি আগের দিন যেহেতু এইটা সেম একটা অঙ্ক করেছি। ফাইন্ড দ্য লরেন্ট সিরিজ, এটা হচ্ছে 6 বি 3 নম্বরের কোশ্চেন। ফাইন্ড দ্য লরেন্ট সিরিজ এফ অফ জেড, এইটাও কি হয়ে গেছে এটা আমি জানি না। 2z প্লাস 3 বাই জেড মাইনাস 2 ইন মড জেড মাইনাস 1 গ্রেটার দ্যান 1। আমি আগের দিন একটা লরেন্ট সিরিজ এক্সপেনশন শিখিয়েছিলাম তো, কি করে বার করতে হয়, হয়েছিল আগের দিন সেম জিনিস। লরেন্ট হ্যাঁ সিরিজ বার, সেম জিনিস ছিল। এই অঙ্কটাই ছিল। না না এই অঙ্কটা না, মানে টাইপটা এটা। হ্যাঁ এটা ছিল, এটা করে নিলে, এটা 3 নম্বরের একটা অঙ্ক, এটা হোমওয়ার্ক করবি দিয়ে আমাকে দেখাবি কেমন। তাই দেখ ম্যাক্সিমাম কোশ্চেনই এখানে হয়ে রয়েছে। শুধু এখানে আমাদের এসেনশিয়াল সিঙ্গুলারিটি এগুলো পড়াতে হবে, পোল পড়াতে হবে, বাইলিনিয়ার ফর্মটা একটু আলোচনা করতে হবে, নাহলে এটা করানো যাবে না। বাকিটা আলোচনা ভিত্তিক, ঠিক আছে, বুঝতে পারছিস। এখানে আর আর দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন আছে অ্যাকচুয়ালি 7 আর 8, যেখানে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এবং সিঙ্গুলারিটি গুলো আছে। আমি সিঙ্গুলারিটির উপর একটা ক্লাস নেব বলেছি, তাহলে সিঙ্গুলারিটির উপর ক্লাস নিলে এটা আলোচনা হয়ে যাবে, দিয়ে বাইলিনিয়ারটাও আলোচনা করে দেবো। খুব বাইলিনিয়ারটা অবশ্যই এমনি এমনি করে দেওয়া যাবে, অঙ্ক দেখে দেখে, মানে একটু আলোচনা করলেই করা যাবে। ফলে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, পোল, রিমুভেল সিঙ্গুলারিটি, এর উপর আমি একটা ক্লাস নেব, ঠিক আছে। ঠিক আছে, আর বাইনোমিয়াল, এই দুটো বাকি রয়েছে, এই দুটো আলোচনা করাটা দরকার আছে। এটা আমি একদম কোশ্চেন পড়ানোটা ঠিক হবে না, একটু আলোচনা করতে হবে, তাহলে তোর জন্য ভালো হবে, বুঝতে পেরেছিস। আর একটা জিনিস দেখ, ওই জেড ইকুয়ালস টু ইনফিনিটি দ্য পোল অফ এন এন্টায়ার ফাংশন, ঠিক আছে।